বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায়। দয়া করে সকলে মাইক্রোফোন গুলো একটু অফ রাখবেন, নিজে নিজে খেয়াল করবেন স্ক্রিনের দিকে, সো দ্যাট আমরা 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত একটানা ক্লাস করব। এর মধ্যে আমি না বললে আপনারা সাধারণত প্রশ্ন করবেন না। এরপরে আমি লাইন ওপেন করে দিব, আপনারা তখন প্রশ্ন করবেন। তো স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। নাম বলেন। অনেকেই দেখা যায়। জি স্যার, এমদাদুল হক। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা তো ইতিমধ্যে লিখে দিয়েছি স্ক্রিনে আমাদের, যে রাইট টু টাওয়ার এন্ড মেইনটেনেন্স। তাহলে প্রথমে আমাদের এটা দ্য সোর্স অফ ল, দ্য লিগ্যাল বেসিস সম্পর্কে আমরা জানবো। আপনারা জানেন, তারপর আমি হালকা করে একটু মনে করে দিচ্ছি যে এই রাইট টু টাওয়ার এন্ড মেইনটেনেন্স এর লিগ্যাল বেসিসটা কি। এটা দুইটা বেসিস আছে, একটা হলো কোরআনিক ল বা শরিয়া ল, আর একটা হলো আমাদের স্ট্যাটিউটরি ল। স্ট্যাটিউটরি ল, তো আমাদের কেউ একজন যদি রাইট টু টাওয়ার এবং মেইনটেনেন্স ইনফোর্স করতে চায়, তিনি আদালতের দ্বারস্থ হতে চান, রিলিফ চাইতে আসেন, তাহলে এই অ্যাজ এ লয়ার হিসেবে আমাকে এই সোর্সটা, লিগ্যাল বেসিসটা জানতে হবে। দ্য রাইট টু টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স ইজ দ্য লিগ্যাল সোর্স। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আজকে জাস্ট একটু হালকা করে মনে করে দিই যে আমাদের একটা ভ্যালিড ম্যারেজ থাকতে হবে। আর ভ্যালিড ম্যারেজের উপাদানগুলো আপনারা জানেন। দ্য মুল্লাস প্রিন্সিপাল অফ মোহাম্মডান ল 252 ধারায় এটা বলা হয়েছে যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সটা বাই অর অন বিহাফ অফ এ পার্টিস হতে হবে, এবং সেটার ইন দ্য প্রেজেন্স অ্যান্ড হিয়ারিং অফ দ্য টু মেল অর ওয়ান মেল অর টু ফিমেল উইটনেসেস, এটা হতে হবে। তাহলে বিয়ের প্রস্তাব এবং কবুলটা অবশ্যই পক্ষগণ কর্তৃক অথবা তাদের পক্ষে, পক্ষগণ কর্তৃক অথবা তাদের পক্ষে এই প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে ইন প্রেজেন্স এন্ড হিয়ারিং অফ টু মেল অর ওয়ান মেল অর টু ফিমেল উইটনেস হু মাস্ট বি সেন অ্যান্ড অ্যাডাল্ট মোহাম্মেদান। এই সাক্ষীদেরকেও সেন হতে হবে এবং অ্যাডাল্ট হতে হবে। এবং এই অফার প্রপোজাল এবং গ্রহণটা, অর্থাৎ প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্সটা এক বৈঠকে হতে হবে, এটা ভিন্ন বৈঠকে হবে না। এবং এর জন্য কোনো রিলিজিয়াস সেরিমনির কোনো প্রয়োজন, আবশ্যকতা নেই। এবং এই কারণে আমরা বলি যে মুসলিম ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো একটা ভ্যালিড ম্যারেজ। ভ্যালিড ম্যারেজের আরেকটা উপাদান আছে, সেটা হলো যে এই ম্যারেজটা বিটুইন মুসলিম হতে হবে, মুসলিম পুরুষ এবং মহিলার মধ্যে, অথবা মুসলিম পুরুষ এবং যারা কিতাবীয় আছে, দ্যাট ইজ খ্রিস্টান জিউস আছে, তাদের মধ্যে হতে হবে। কিন্তু কোনো মুশরিকের সঙ্গে হওয়া যাবে না, যেটা বলা হয়েছে সূরা বাকারার 221। সূরা বাকারার 221 এই বিধানটা দেওয়া হয়েছে যে মুসলিম ম্যারেজের পক্ষগণ মুসলিম হতে পারে, অথবা একজন মুসলিমের সঙ্গে আরেকজন খ্রিস্টান বা জিউস হতে পারে, কিন্তু কখনোই ওয়ার্শিপার অথবা অগ্নি উপাসক, ফায়ার ওয়ার্শিপার অথবা অগ্নি উপাসক হওয়া যাবে না। এটা সূরা বাকারার 221 ভার্সে বলা আছে। অর্থাৎ কিতাবীয় হতে হবে, যাদের কিতাব দেওয়া হয়েছে। এখন এতক্ষণ পর যদি তাহলে এই যে একটা ভ্যালিড ম্যারেজ, তারপরে কি লাগবে? রাইট টু টাওয়ার কখন একটু করবে, আমাদের পার্সোনাল ল অনুসারে কখন করবে, আর আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী কখন করবে, স্ট্যাটিউটরি ল অনুযায়ী কখন করবে। তো রাইট টু টাওয়ার তখন একটু করবে। এটা হলো মোল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল এর 289 এতে বলা আছে, আর সূরা বাকারার 237 আয়াতে বলা আছে। তাহলে সোর্স দুটো লিখে নেন। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। Right to tower when accused.
রাইট টু ডাওয়ার একটু করবে কখন, এই সম্পর্কে আইনের সোর্সটা হলো যে এখন যদি এভাবে পার্টিসিপেন্টরা গন্ডগোল করতে থাকে তাহলে হবে। সেকশন 289A of Mullah's Principle of Mohammedan Law। যদিও মোহামেডান ল শব্দটা ভুল, কারণ আমাদের এই আইনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত হয়নি, এগুলো আমাদের শরীয়ত আইন, কোরআনিক ল, আল্লাহ কর্তৃক। এই জন্য এই ওয়ার্ডটা এখানে ভুল, যদিও বইটার নাম এটা, কিন্তু বাট ইটস রং। এটা মোহামেডান ল হবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনগুলো প্রবর্তন করেনি, প্রবর্তন করেছেন হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তো সো এটা মুসলিম ল হলে এই বইটার নাম শুদ্ধ হতো। তাহলে 289A of Mullah's Principle of Mohammedan Law। আর হলো সূরা বাকারার দুইটা আয়াত আছে, দুইটা সূরা বাকারা ভার্স নং 236 and 237। এই দুইটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার রাইট টু ডাওয়ার কখন একটু পরে, রাইট টু ডাওয়ার কখন একটু পরে। তাহলে এই রাইট টু ডাওয়ার তখনই একটু করবে যখন দেয়ার ইজ এ কনসামেশন অফ ম্যারেজ। প্রথমটা হলো বিবাহ সম্ভব হতে হবে, এক নাম্বার লিখে রাখেন, বাই কনসামেশন অফ দ্য ম্যারেজ, বাই কনসামেশন অফ দ্য ম্যারেজ। আর নেক্সট হলো বাই এ ভ্যালিড রিটায়ারমেন্ট, অর্থাৎ খিলওয়াত ই শাহিয়া, বাই ভ্যালিড রিটায়ারমেন্ট। কনসামেশন কি, যে যৌন সম্ভোগ হতে হবে, বিয়ের পর এই স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্ভোগ হতে হবে। আর দ্বিতীয়ত হলো দেয়ার মাস্ট বি এ ভ্যালিড রিটায়ারমেন্ট, অর্থাৎ তারা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার তাদের মধ্যে সুযোগ হয়েছিল, এটাকে বলা হয় খিলওয়াত ই সহিয়া, আর অথবা ইংরেজিতে বলে বাই ভ্যালিড রিটায়ারমেন্ট, ভ্যালিড রিটায়ারমেন্ট। আরেকটা হলো যে স্বামী স্ত্রীর কেউ একজন মারা যাবে, বাই ডেথ অফ আইদার হাজবেন্ড অর ওয়াইফ। এইভাবে এই তিনটা জিনিস আমরা দেখলাম, একটা হলো কনসামেশন অফ ম্যারেজ, আরেকটা দেখলাম বাই ভ্যালিড রিটায়ারমেন্ট অর বাই ডেথ অফ আইদার হাজবেন্ড অর ওয়াইফ। এই তিন ভাবে এই ইয়া করে, একটু করে। আরো আছে আমরা বলতেছি। তাহলে বাই কনসামেশন অফ ম্যারেজ অর বাই এ ভ্যালিড রিটায়ারমেন্ট অর বাই ডেথ অফ আইদার দ্য হাজবেন্ড অর ওয়াইফ। তাহলে এই কারো যদি কোনো মহিলা যদি এসে মামলা করে, তাহলে তাকে দেখাতে হবে যে তার বিবাহ যৌন সম্ভোগ দ্বারা সিদ্ধ হয়েছে, অথবা তাদের মধ্যে ভ্যালিড রিটায়ারমেন্ট ছিল, স্বামী স্ত্রী তারা একান্তে মিলিত হওয়ার সুযোগ পেয়েছিল, অথবা তাদের মধ্যে কেউ একজন মৃত্যু হয়েছে। তবে এর কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? সেটা হলো যে মোহরানা ধার্য হয়নি, মোহরানা ধার্য হয়নি এবং যৌন সম্ভোগ হয়নি। দুইটা কন্ডিশন চিন্তা করেন, মোহরানা ধার্য হয়নি এবং যৌন সম্ভোগ হয়নি, বিবাহ যৌন সম্ভোগ দ্বারা সিদ্ধ হয়। তাহলে স্বামীর মোহরানা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে স্বামী যদি তিনি ভালো মনে করেন কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। এটা বলা হয়েছে 236 আয়াতে, সূরা বাকারার 236 আয়াতে বলা হয়েছে যে যদি ধার্য হয়নি, শব্দটা ভালো খেয়াল করবেন, মোহরানা ধার্য হয়নি এবং বিবাহ কনসামেশন হয়নি, যৌন সম্ভোগ হয়নি, বিবাহের কোনো যৌন সম্ভোগ হয়নি, সেক্ষেত্রে স্বামীর
মোহরানা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, চাইলে তিনি দিতে পারেন, না চাইলে নেই। আরেকটা সিচুয়েশন বলতেছে, দাওয়ার ধার্য হয়েছে, মোহরানা ধার্য হয়েছে, এটা হলো দ্বিতীয় সিচুয়েশন। মোহরানা ধার্য হয়েছে কিন্তু বিবাহে যৌন সম্ভোগ হয়নি, তাহলে হাজবেন্ডকে অর্ধেক দাওয়ার দিতে হবে। এটা বলা হয়েছে 237 আয়াতে, সূরা বাকারার 237 আয়াতে বলা হয়েছে। তাহলে মোহরানা ধার্য হয়েছে, বাট there is no sexual intercourse or cohabitation with the wife, then the husband is bound to pay half of the dower fixed for the marriage, according to verse 237 of the Surah Baqarah. তাহলে এইগুলো আমাদের পার্সোনাল ল এর ক্ষেত্রে, যে when right to dower accrues, এটা হলো পার্সোনাল ল এর ক্ষেত্রে, এই শিরোনামে লিখে রাখবে। আর আমাদের স্ট্যাটিউটরি ল, আমাদের রাষ্ট্রীয় আইনে কখন মোহরানার অধিকার একটু পড়বে। এখানে বলা হয়েছে একটা, যদি কোনো পুরুষ উইদাউট পারমিশন অফ দ্য আরবিট্রেশন কাউন্সিল কন্ট্রাক্টস এনি ম্যারেজ, অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি না নিয়ে যদি কেউ বিবাহ করে, তাহলে ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, সব মানে রেফারেন্সটা ভালো করে লিখবেন, ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 6 সাবসেকশন 5, তাহলে ওই স্ত্রী পুরো ডাওয়ারটা ক্লেম করতে পারবে, অর্থাৎ স্বামী যদি বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন 1961 এর 6 ধারার 5 উপধারার বিধান অনুসারে স্ত্রী এই ডাওয়ার পুরোটাই ক্লেম করতে পারবে। এখন এই ডাওয়ারের মোড অফ পেমেন্টটা কি হবে, কিভাবে ডাওয়ার পরিশোধ করা যাবে? তাহলে মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল এর সেকশন 290 অর্থাৎ 290 ধারায় বলা হয়েছে যে ডাওয়ার হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো প্রম্পট, একটা হলো ডেফার্ড। ডাওয়ার হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো প্রম্পট আর একটা হলো ডেফার্ড। প্রম্পট আর একটা হলো ডেফার্ড, দুটো অংশ। তাহলে এই মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল এর মাইক্রোফোনটা একটু অফ করেন, এর 290 ধারায় বলা হয়েছে যে প্রম্পট পার্ট যেটা থাকবে, মুয়াজ্জল যেটা বাংলায় বলা হচ্ছে মুয়াজ্জল, এইটা চাহিদা মাত্র দিতে হবে, ইভেন বিফোর ইন্টারিং ইনটু দ্য ব্রাইডাল চেম্বার। হ্যাঁ, বাসর করার আগ পর্যন্ত যখনই চাইবে তখনই দিতে হবে। Even without this part of mohor, the wife may refuse to have sexual intercourse at the bridal chamber with the husband. এটাকে বলা হচ্ছে prompt dower। আরেকটা পার্ট হলো deferred বা আরেকটা হলো স্থগিত মোহর। হ্যাঁ, স্থগিত মোহর। এই deferred যদি হয়, এই deferredটা unless the marriage is dissolved by death or divorce, বিবাহ বিচ্ছেদ, মৃত্যু অথবা কি ডিভোর্স দ্বারা যদি বিবাহের বিয়া না হয়, ততক্ষণ পর্যন্ত এটা পরিশোধযোগ্য হবে না। তাহলে উপরের দুইটা পার্ট, প্রম্পটটা হলো চাহিদা মাত্র দিতে হবে, আর ডেফারটা হলো যদি বিবাহের পরিসমাপ্তি ঘটে, কিভাবে, মৃত্যু অথবা ডিভোর্সের মাধ্যমে, তাহলে সেটা পরিশোধযোগ্য হবে। কিন্তু এইখানে আমাদের রাষ্ট্রীয় আইন একটু হস্তক্ষেপ করেছে। এখানে কি হস্তক্ষেপ করেছে? এইখানে ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 10 ধারায় কাবিননামায় যদি
মোহরানা পরিশোধ কিভাবে করতে হবে, হ্যাঁ মোহরানা পরিশোধ কিভাবে করতে হবে সেটা যদি সুস্পষ্টভাবে বলা না থাকে তাহলে একবারে স্যার পরিশোধযোগ্য হবে। তাহলে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 10 এখানে বলা হয়েছে কাবিননামায় যদি মোহরানা কিভাবে মোহরানা যদি সুস্পষ্টভাবে উল্লেখ করে না থাকে যে এর কত অংশ মুআজ্জাল আর কত অংশ মুআজ্জাল, অর্থাৎ কি অংশ প্রম্পট কি অংশ ডেফার্ড, এটা যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকে তাহলে এটা পুরাটাই পেয়েবল হবে, এই গেল আমাদের সোর্স অফ ল দাওয়ার স্যার পুরোটাই পেয়েবল হবে বলতে কি পুরোটাই ডেফার্ড না পুরোটাই হচ্ছে স্যার প্রম্পট? পেয়েবল পুরাটাই প্রম্পট বলে গণ্য হবে, প্রম্পট বলে গণ্য হবে। আর অ্যামাউন্ট অফ ডাওয়ার এটা স্ত্রী চাইলে রেমিট করে দিতে পারে, এটা বলা হয়েছে মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল এর 291 ধারায় বলা হয়েছে। আর পাশাপাশি এই জিনিসটা মেইনলি কোরআনে যে জায়গায় বলা হয়েছে সেটা হলো যে সূরা নিসার 24 আয়াতে বলা হয়েছে যে মোহরানা ধার্য হওয়ার পর তারা চাইলে নিজেরা এটা পরিবর্তন করতে পারবে। সূরা নিসার 24 ভার্স অর্থাৎ 24 আয়াতে বলা হয়েছে যে মোহরানা ধার্য হওয়ার পরেও পক্ষগণ নিজেরা এটাকে পরিবর্তন করে নিতে পারবে। সূরা নিসার 24 আয়াতে বলা হয়েছে। আর স্ত্রী চাইলে যে কোনো সময় তার মোহরানার পুরাটাই মাফ করে দিতে পারে অথবা তার স্বামীর ওয়ারিসদেরকেও এইটা মাফ করে দিতে পারে, পুরাটা অথবা যে কোনো অংশ। এটা বলা হয়েছে 291 ধারায় মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল। ক্লিয়ার? স্যার এটা কনজিউমেশনের আগে না পরে মাফ করার ইস্যু আছে? কনজামেশন হলে তিনি হবেন পুরোটাই পাবেন, পুরোটা পেলে তিনি পুরোটাই মাফ করে দিতে পারেন, অংশ তো মাফ করে দিতে পারেন। মাফ করার কোনো প্রেসক্রাইব কোনো ওয়ে আছে? না, এখানে কোনো মত নাই, উনি মুখে মুখে বলতে পারেন অথবা কোনো চুক্তি হতে পারে তাদের মধ্যে। এভাবে স্যার এমন মামলা স্যার পেয়েছিলাম যে মাফ করেছে স্যার মুখে মুখে, কিন্তু পরে স্যার হয়তো বা কোনো ইন্টারেস্টে কনফ্লিক্ট হওয়ার কারণে ক্লেম করে মামলা করছে। মুখে যদি মাফ করে দেয় সে ফ্যাক্টসটা তুমি প্রমাণ করতে পারবা বাই প্রোডিউসিং ওরাল এভিডেন্স, কারণ সাক্ষ্য আইনের 59 ধারায় বলা হয়েছে যে কোনো ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। শুধুমাত্র অনলি এভিডেন্স তার হাজবেন্ড। হ্যাঁ, তাহলে এখানে তার হাজবেন্ড যদি স্বীকার না করে তাহলে তো আর অন্য কোনো মানে ইন অ্যাবসেন্স অফ এনি আদার এভিডেন্স তাহলে সেটা তোমার জন্য প্রমাণ করা বা এস্টাবলিশ করা খুবই কঠিন হয়ে যাবে। যে the wife has remit or কি বলবো forgive or relinquish her right, এটা প্রমাণ করা কঠিন হয়। তারপরে আসো সেক্ষেত্রে কি স্যার মানে হ্যাঁ বলো মানে কোনো হলফনামা করা যেতে পারে স্যার? হ্যাঁ, যে কোনো ধরনের রাইটিংস থাকতে পারে, ডকুমেন্টস থাকতে পারে। যদি ওয়াইফ বলে দেয় যে আমার অংশ তো অথবা পুরোটা আমি মাফ করে দিলাম, তাহলে হাজবেন্ড বলতে পারে যে চলো একটা করি, হলফনামা নোটারি পাবলিকের সামনে যাই। হ্যাঁ, এরকম একটা ডকুমেন্ট থাকতে পারে। তারপরে আসো রাইট টু মেইনটেনেন্স। এইগুলো আমাদের রাইট টু ডাওয়ার। আমরা আইনটা সম্পর্কে জানলাম ডাওয়ারের। তারপরে রাইট টু মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা দুইটা সাইটেশন দেব। মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল এর 277 বলা হয়েছে যে হাজবেন্ড তার স্ত্রীকে মেইনটেইন করতে বাধ্য যদি না তার স্ত্রী তার সঙ্গে যৌন কাজ করার অপারগ না হন, যৌন কাজ করতে অপারগ না হন, তাহলে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে মেইনটেইন ভরণ পোষণ দিতে বাধ্য। এবং যতক্ষণ পর্যন্ত স্বামীর যৌক্তিক আদেশ নিষেধ মেনে চলবে, স্বামীর প্রতি অনুগত থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে
ভরণ পোষণ করতে বাধ্য। তাহলে আমরা 277 থেকে দেখলাম মুসলিম মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল থেকে যে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য, যদি তার সঙ্গে তার সেক্সুয়াল পার্টনার হতে পারে সে, এবং তার বৈধ আদেশ নিষেধ মেনে চলে এবং তার প্রতি অনুগত থাকে, তাহলে তাকে অবশ্যই মেনটেনেন্স দিতে হবে। তবে স্ত্রী যদি বিকজ অফ আর ইয়াং এজ নট টু বি এ পার্টনার অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্ষেত্রে তিনি বাধ্য না। দ্বিতীয়ত, যদি তার স্ত্রী তার রিজনেবল আদেশ না মানে, তাহলে তিনি ভরণ পোষণ দিতে বাধ্য না। অথবা যদি তার স্ত্রী তার সঙ্গে সহবাসে সম্মতি না দেয়, তাহলে তিনি ভরণ পোষণ দিতে বাধ্য না। এগুলো তোমরা যখন মানে আদার সাইডে থাকবে, মানে বিবাদী পক্ষে থাকবে, তখন এগুলো তোমাদের ডিফেন্স হবে। তখন এগুলা রিটেন স্টেটমেন্টে অথবা যারা জবানবন্দির সময় এগুলো হবে তোমাদের ডিফেন্স। তবে আবার যারা বাদী পক্ষে থাকবে তাদের জন্য বলি, যদি এখানে কোনো ক্রুয়েলটি থাকে, যে স্বামী খুব ক্রুয়েল আচরণ করে, সেক্ষেত্রে স্ত্রী ভিন্ন জায়গায় বসবাস করেও মেনটেনেন্স চাইতে পারে, যদি ক্রুয়েল আচরণ করে। অথবা স্ত্রীর প্রম্পট ডাওয়ার যদি না দেয়, তাহলে স্ত্রী কিন্তু সহবাসে অসম্মতি জানাতে পারে, তার সঙ্গে বসবাসে অসম্মতি জানাতে পারে। সেক্ষেত্রে স্ত্রীর এটা বড় একটা ইয়ে হবে, মানে কি জাস্টিফিকেশনের জায়গা হবে, যে আমার প্রম্পট ডাওয়ার এখনো দেওয়া হয়নি, আমি তার সঙ্গে কোনো সহবাস করব না। না করেও তখন তিনি মেনটেনেন্স চাইতে পারবেন। আবার সূরা বাকারার 241 আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 241 আয়াতে বলা হয়েছে যে এই একজন তালাক প্রাপ্ত স্ত্রী মেনটেনেন্স পাওয়ার অধিকার থাকবে, তালাক প্রাপ্ত স্ত্রীর মেনটেনেন্স পাওয়ার অধিকার থাকবে তার স্বামীর কাছ থেকে। এখন এইগুলো আমাদের পার্সোনাল ল। এখন আমরা দেখবো এই মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিউটরি ল কি আছে। এই মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিউটরি ল বা রাষ্ট্রীয় আইন হলো সেকশন 9 অফ ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1961, ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1961 সেকশন 9। রেফারেন্স গুলো ভালো করে রেখে রাখো। সেখানে বলা হয়েছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে মানে যথোপযুক্ত ভাবে ভরণ পোষণ করতে না পারে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে যথোপযুক্ত ভাবে ভরণ পোষণ করতে না পারে, অথবা একাধিক স্ত্রীর ক্ষেত্রে যদি সমভাবে ভরণ পোষণ না দেয়, একাধিক স্ত্রীর ক্ষেত্রে কোনো এক স্ত্রীকে যদি সমভাবে ভরণ পোষণ না দেয়, অথবা তিনি অন্য কোনো ধরনের আচরণ করেন, যে নেগলেক্ট করেন, যেমন নেগলেক্ট করেন, দেন না, মাঝে মধ্যে দেন, এটা নেগলেক্ট করা। এই ক্ষেত্রে একজন স্ত্রী তিনি চেয়ারম্যানের কাছে এই বিষয়ে দরখাস্ত দিতে পারবেন, অথবা এই বিষয়ে ফ্যামিলি কোর্টেও মামলা দায়ের করতে পারবেন। তাহলে এইটা হলো আমাদের স্ট্যাটিউটরি ল, যে ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে যথোপযুক্ত ভাবে ভরণ পোষণ দিচ্ছে না, অথবা যে ক্ষেত্রে একাধিক স্ত্রীর মধ্যে স্বামী কোনো এক স্ত্রীকে সমভাবে ভরণ পোষণ দিচ্ছেন না, অথবা কোন স্ত্রীকে তিনি ভরণ পোষণ করতে অবহেলা করতেছেন, সেক্ষেত্রে স্ত্রী দুইটা ফোরাম চুজ করতে পারে। একটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তিনি করতে পারেন, দরখাস্ত দিয়ে ভরণ পোষণ চাইতে পারেন, অথবা তিনি রীতিমতো একটা মামলা করে দিতে পারেন ফ্যামিলি কোর্টে এসে। এইগুলো আমাদের সোর্স অফ ল, দ্য লিগ্যাল বেসিস, শরিয়ার আইন এবং স্ট্যাটিউটরি আইন, শরিয়া আইন এবং স্ট্যাটিউটরি আইন। তাহলে টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্সের ক্ষেত্রে অ্যাজ এ লয়ার হিসেবে আমাকে এই সোর্স অফ লটা অবশ্যই জানতে হবে, না হলে আমি একটা সাকসেসফুলি একটা টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্সের মামলা পরিচালনা করতে পারবো না। স্যার এই সর্বশেষ লটা কি বললেন স্যার? সর্বশেষ ল কি? এই যে হ্যাঁ, মানে যদি সেকশন 9 অফ ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1961। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে একটু আমি মিস করছি, যে মোহরানা যে ক্ষেত্রে ধার্য হয়নি সেক্ষেত্রে কিভাবে এটা হবে? মোহরানা যদি ধার্য না হয় আর ম্যারেজটা কনসামেটেড না হয়, তাহলে মোহরানা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
স্বামী চাইলে দিতে পারে, না চাইলে নেই। কিন্তু মোহরানা ধার্য হয়েছে বিবাহ সম্ভব হয়নি, যৌন সম্ভব হয়নি, সেক্ষেত্রে হাফ দিতে হবে, হাফ দিতে হবে। আর মোহরানা ধার্য হয়েছে এবং বিয়া সম্ভব হয়েছে, তাহলে ফুলটা দিতে হবে, ফুলটা দিতে হবে। স্যার মহারণা যদি পুরোটাই পরিশোধ হয়ে যায় স্যার, হ্যাঁ, তাইলে কি স্যার ইয়াটা কি স্যার মেইনটেনেন্সটা কি শুধু 3 মাসই পাবে স্যার, আর তো কিছু পাওয়ার নাই স্যার? না, তখন আচ্ছা স্যার করেন ওর মধ্যে আপনি করেন। স্যার মেইনটেনেন্সের যেটা বলছিলেন স্যার, সূরা বাকারা একটা কি যেন আয়াত বলছিলেন স্যার, কত 24 একটু ক্লিয়ারলি 241। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর যে ক্ষেত্রে মৌখিক বিয়ে হয়, মোহরানা ধার্য হয় মৌখিক বিয়েতে, কোনো রেজিস্টার্ড বিয়ে না, সেক্ষেত্রে সেটা স্যার কি করা যায় স্যার? হ্যাঁ, সেক্ষেত্রেও পাবে, কারণ আমরা এই যে আমাদের যে পার্সোনাল ল দেখলাম, সেখানে মুখে মুখে বিয়ে হওয়ার, যত মুখে মুখে বিয়ে হওয়ারই বিধান আমাদের। হ্যাঁ, মুল্লাস প্রিন্সিপাল অফ 252-তে আমি একটা রেফারেন্স দিয়েছিলাম, আর সেখানে বলা হয়েছে যে একটা ভ্যালিড ম্যারেজ হওয়ার জন্য সেখানে প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, বাই অর অন বিহাফ অফ, পক্ষরা নিজেরাই অথবা তাদের পক্ষ থেকে অন্য কেউ, দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ সাক্ষী অথবা দুইজন মহিলা সাক্ষীর সম্মুখে, যারা সুস্থ এবং সাবালক, তাহলে একটা ভ্যালিড ম্যারেজ হয়ে গেল। এখানে অন্য কোনো ইয়া করার মানে একই বৈচিত্র্য হতে হবে, এইটা একটা শর্ত আছে, এবং এখানে রিলিজিয়াস কোনো সিরিমনির দরকার নেই, তাহলে মৌখিক ভাবে বিয়ে হতে পারে। এখন জেলার সাহেব যেটা বললেন যে মৌখিক ভাবে বিয়ে হয়েছে, মৌখিক মানে ধর্মীয় আইন অনুসারে বিয়ে হয়েছে, কোরআনিক ল অনুসারে বিয়ে হয়েছে, সেখানে অ্যামাউন্ট অফ ডাওয়ার যেটা ফিক্স থাকবে সেটা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। ডাওয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস আসবে, যে তার অন্যান্য বোনরা, অন্যান্য যদি বোন থাকে বা তার ফুফু থাকে, তাদের বিয়ের মোহরানা কিরকম ধার্য ছিল, সেগুলোর ভিত্তিতে আদালত একটা ইনফারেন্স নেবে, অনুমান নেবে। হ্যাঁ, আপনি যা সাক্ষ্য দেবেন সেটা নেবে আদালত, আর অন্যান্য তার বোন বা ফুফু বা ওই মহিলার রূপ সৌন্দর্য, হ্যাঁ, ইত্যাদির ভিত্তি করে আদালত একটা মোহরানা ধার্য করে। যদি আমার কাছে একটা মামলা ছিল স্যার, এফিডেভিট করছে কিন্তু স্যার কোনো রেজিস্টার্ড করে নাই। হ্যাঁ, বাট এফিডেভিটে স্যার এই মোহরানার কথাটা বলা ছিল, সেক্ষেত্রে সেটা কি এই এডমিসিবল হবে কিনা সাক্ষ্য হ্যাঁ, হিসেবে? অবশ্যই অ্যাডমিসিবল হবে, অবশ্যই অ্যাডমিসিবল হবে অ্যাজ এ ফ্যাক্ট, মানে এটা আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে যাবে। স্যার মোহরানা বিবাহের পরে যদি দেনমোহর বকেয়া থাকে আর সাথে সঞ্চয়পত্র ক্রয় করে দেয় স্ত্রীর নামে, তাহলে কি এটা মোহরানার মধ্যে পালানো যাবে? না, এটার ডিক্লারেশন থাকতে হবে যে এটা মোহরানার বাবদ আমাকে দিয়েছে। তাহলে আসেন আমরা একটু এগোই, আমরা অনেক আমাদের টপিক আছে, হ্যাঁ অনেক টপিক আছে, আমরা পরবর্তী স্যার কাইন্ডলি যদি মেইনটেনেন্সের মোল্লার সেকশনটা একটু বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ, মোল্লার সেকশনটা স্যার মেইনটেনেন্সের কেমন হবে? মেইনটেনেন্সের ক্ষেত্রে 277 মোল্লার প্রথম সেকশনটা বলবেন। মুল্লাস প্রিন্সিপাল অফ মোহামেডান ল 277, রাইট টু মেইনটেন। তারপরে আসেন, এখন আমরা আইনজীবী হিসেবে যে জিনিসটা দেখব, এটা আলাদা একটা শিরোনাম করেন। সেটা হলো যে আমরা আরেকটা টপিক শুরু করলাম।
যাই হোক, এখন আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে ফ্যাক্টস দ্যাট মে কনস্টিটিউট দ্য লিগ্যাল রাইট অফ ডাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স। তাহলে যখন আমরা এই রাইটটা এস্টাবলিশ করতে যাব আদালতে, তাহলে আমাদের কোন ঘটনাগুলোর উপস্থিত থাকতে হবে, কোন ঘটনাগুলোর উপস্থিত থাকতে হবে? তার প্রথম হলো 1 নম্বরে লেখেন আ ভ্যালিড ম্যারেজ। ভ্যালিড ম্যারেজ ডাওয়ার পাওয়ার ক্ষেত্রে ভ্যালিড ম্যারেজ অ্যান্ড কনসামেশন অফ দ্য ম্যারেজ, এই দুইটা ফ্যাক্টস অবশ্যই থাকতে হবে। মোহরানা পাওয়ার ক্ষেত্রে ভ্যালিড ম্যারেজ এবং কনসামেশন অফ ম্যারেজ, মোহরানা পাওয়ার ক্ষেত্রে এই দুইটা গ্রাউন্ডস, দুইটা ফ্যাক্টের অস্তিত্ব থাকতে হবে। কনসামেশন অফ ম্যারেজ যৌন সম্ভোগ, যারা বাংলায় লিখবেন যৌন সম্ভোগ, বিবাহের যৌন সম্ভোগ থাকতে হবে। আর মেইনটেনেন্সের ক্ষেত্রে 3টা ফ্যাক্টস লাগবে, সেটা হলো ওবিডিয়েন্স টু রিজনেবল অর্ডারস অফ দ্য হাজবেন্ড, স্বামীর বৈধ যুক্তিসঙ্গত আদেশ পালন করতে হবে মেইনটেনেন্স পাওয়ার ক্ষেত্রে, স্বামীর বৈধ আদেশ নিষেধ পালন করতে হবে, হ্যাঁ বৈধ। দ্বিতীয়ত হলো রিজাইডিং উইথ হাজবেন্ড, হাজবেন্ডের সঙ্গে বসবাস করতে হবে, হাজবেন্ডের সঙ্গে বসবাস করতে হবে। হাজবেন্ডের সঙ্গে বসবাস করতে হবে। তৃতীয়ত স্বামীর সঙ্গে সহবাস করতে হবে। তাহলে মেইনটেনেন্স পাওয়ার ক্ষেত্রে এটা লাগবে। আরেকটা ফ্যাক্টস লাগবে, যদি 4র্থ নম্বর যে ফ্যাক্টসটা, সেটা হলো ম্যারেজ উইদাউট পারমিশন অফ দা, স্যার বুকটা দেখা যাচ্ছে না স্যার, বুকটা দেখা যাচ্ছে না। আরবিট্রেশন, ঠিক আছে, যেমন দেখার ব্যবস্থা করছে, আরবিট্রেশন কাউন্সিল। তাহলে এই 4টার উপস্থিতি থাকতে হবে। স্বামী যদি বলে না আমি পুরো দাওয়াত দিয়ে ফেলছি অলরেডি, তাহলে তাকে প্রমাণ করতে হবে। অথবা তিনি যদি বলেন যে না আমি আংশিক দিয়েছি, তাহলে সেটা তাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার তো না? ওকে, এটাকে বলে ওনাস অফ প্রুফ। যখন স্ত্রী বার্ডেন অফ প্রুফ, যখন তার উপর, যখন ইনিশিয়াল বার্ডেন অফ প্রুফ অলওয়েজ অন দ্য ওয়াইফ টু প্রুভ আ ভ্যালিড ম্যারেজ। যখন স্বামী এটা প্রমাণ করবে, সরি স্ত্রী এটা প্রমাণ করবে, তো ওনাস অফ প্রুফটা শিফট হয়ে যাবে আসামির উপর, তিনি এটাকে ডিসপ্রুভ করবেন। তারপরে স্ত্রী প্রমাণ করলো কনসামেশন অফ ম্যারেজ, যে আমরা দাম্পত্য জীবন যাপন করেছি। স্বামী যদি বলে যে না আমাদের মধ্যে কোনো দাম্পত্য জীবন হয়নি, দেয়ার ওয়াজ নো ভ্যালিড লিজার, অথবা যৌন সম্ভোগ হয়নি, তখন ওনাস অফ প্রুফটা স্বামীর উপর শিফট হয়ে যাবে। যেমন একবার এক মামলায় রাজশাহীতে আমি পেয়েছিলাম, এক মহিলা আইনজীবী এই কোহাবিটেশনটা হয়নি এটা প্রুফ করার জন্য এত খারাপ খারাপ মানে প্রশ্ন করতেছিলেন। স্বামী স্ত্রী তারা সারা রাত একত্রে ঘরে ছিলেন, এইটা প্রুফ, অথচ উনি দাবি করতেছেন যে না এখানে দেয়ার ওয়াজ নো মানে কোহাবিটেশন। তাহলে এইটা উনি বাইরে থেকে দাবি প্রমাণ করতে পারবেন? কারণ এখানে তো আছে যে ভ্যালিড লিজার। এটা যদি স্বামী স্ত্রী একান্তে 5 মিনিটও যদি মিলিত হতে পারে, 2 মিনিটও একান্তে মিলিত হতে পারে, তাহলে এটা ভ্যালিড লিজার বলে গণ্য হবে। সেক্ষেত্রে এটা কনসামেশন হয়েছে বলে গণ্য করা হবে। তাহলে বার্ডেন অফ প্রুফটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন আসেন ডিফেন্স অফ ডিফেন্ডেন্ট, অর্থাৎ এই দেড়মোহরানা এবং খোরপোশের মোকদ্দমায় একজন বিবাদী পক্ষে যদি আপনি আইনজীবী থাকেন, তাহলে আপনি কি ধরনের ডিফেন্স নিতে পারবেন, যেগুলোর ভিত্তিতে আপনি যারা করবেন ভবিষ্যতে। তাহলে দেড়মোহরানা এবং খোরপোশের মামলায় আপনি কি ধরনের ডিফেন্স নিতে পারবেন, কি ধরনের ডিফেন্স নিতে পারবেন? 1 নাম্বার, আপনি বলতে পারেন যে বিয়াটা there is no existence of a valid marriage, না বিয়েটা বৈধ বিবাহের অস্তিত্ব নাই, হ্যাঁ বৈধ বিবাহের অস্তিত্ব নাই। তার মানে বিয়ে এটা 2 ভাবে হতে পারে, যে বিয়েটা আমাদের মধ্যে যে যেটা দাবি করা হয়েছে এটা ঠিকমতো হয়নি, অথবা দ্বিতীয়ত বলতে পারে যে বিয়ে হয়েছিল বাট এটা এখন এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। দ্বিতীয়ত হলো যে না আমাদের বিবাহ যৌন সম্ভোগ দ্বারা সিদ্ধ হয়, এটা হলো 2 নম্বর। তৃতীয়ত তিনি একটা ডিফেন্স নিতে পারেন যে
বিয়েটা বিচ্ছেদ হয়ে গেছে। আফটার কনসামেশন, যে আমাদের মধ্যে বিয়ে হয়েছিল, লাস্টেরটা কি বলেছিল বিবাহটা মানে যৌন সম্পর্ক হওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, যৌন সম্পর্ক হওয়ার পর বিচ্ছেদ হয়ে গেছে, বিফোর অর আফটার, অর্থাৎ যৌন সম্পর্ক হওয়ার পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অথবা যৌন সম্পর্ক হওয়ার পরে যৌন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কারণ এটা প্রমাণ করতে পারলে তখন এই অ্যামাউন্ট অফ ডাওয়ারের কম বেশি হয়ে যায়। যদি কনসামেশনের পূর্বে ম্যারেজ ডিভোর্স হয়ে যায়, কনসামেশনের পূর্বে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো অর্ধেক দিতে হবে, আর কনসামেশনের পরে যদি ডিভোর্স হয় তাহলে তো ফুলটাই দিতে হবে। স্যার এই যে 237 বাকারা। জি। আরেকটা হলো ট্রুথ বিহেভিয়ার অফ ওয়াইফ। হাজবেন্ড এটা বলতে পারে যে তার স্বামী খুব মানে মুখরা রমণী, এরকম একটা কথা আছে না, বা খারাপ আচরণের অধিকারী, ঝগড়াটে, রুড বিহেভিয়ার অফ ওয়াইফ, এরকম একটা বিষয় প্রমাণ করতে